দিল্লির দাসী শেখ হাসিনাকে কি ভারত রাজনৈতিক আশ্রয় দিবে, নাকি বাংলাদেশের হাতে ফেরত দিবে, নাকি ভারতও চাপমুক্ত থেকে শেখ হাসিনাকে ভিন্ন কোনো দেশে পালিয়ে যেতে সাহায্য করবে, সে বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আমার অ্যানালাইসিস তুলে ধরতে চাই। আপনারা জানেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে পালানোর আগ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর কিংবা পদত্যাগ করার কোনো ধরনের লক্ষ্য ইঙ্গিত ছিল না। এমনকি আপনার মিডিয়া বর্গত আপনারা জানতে পেরেছেন, আমরা জানতে পেরেছি শেখ হাসিনা 5ই আগস্ট সকাল 10টা কিংবা 11টা বেলাও তিনি তিন বাহিনী প্রধান, পুলিশ প্রধানকে নিয়ে তার গণভবনে যে মিটিং হয় এবং মিটিংও তার ক্ষমতায় থাকার জন্য জোরাজুরি করা হয় এবং সেখানেও তিনি শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরও প্রচণ্ড ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং শেখ হাসিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে প্রথমে 2 দিন এবং পরবর্তীতে তিনি 3 ঘন্টা সময় চান। পরবর্তী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটিকে প্রত্যাখ্যান করেন এবং প্রত্যাখ্যান করার প্রেক্ষিতেই মাত্র 45 মিনিট সময় দেওয়া হয় এবং সেই 45 মিনিটের জন্য শেখ হাসিনা আসলে তার দ্রুততম সময় সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে এবং ইন্ডিয়ার সাথে আশ্রয় প্রার্থনা করে এবং সেই পরিপ্রেক্ষিতেই শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা এবং তার মিলিটারি অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী, যিনি শেখ রেহানার দেবর, তাকে নিয়ে শেখ হাসিনা একটি বিমান বাহিনীর ফ্লাইটে করে তিনি ভারতে পালিয়ে যান। এবং যেহেতু একটি পূর্বপ্রস্তুতি ছাড়াই শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, সেক্ষেত্রে শেখ হাসিনার জন্য সেফ এক্সিট কিংবা তার ভিন্ন কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের সেই সময়টুকু ছিল না। এবং শেখ হাসিনা যখন ইন্ডিয়ায় পালিয়ে যায় তখন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চান এবং যেহেতু শেখ হাসিনার কোনো যুক্তরাজ্যের কোনো পাসপোর্ট কিংবা যুক্তরাজ্যের কোনো ভিসা নেই, সেক্ষেত্রে তিনি দিল্লি বসেই আবেদনটি করেন এবং পরবর্তী দিনে আমরা জানতে পারি শেখ হাসিনাকে সেই আবেদনটি যুক্তরাজ্য নাকচ করে দেয়। শেখ হাসিনার সাথে থাকা শেখ রেহানার তিনি যেহেতু ব্রিটিশ নাগরিক এবং তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, সুতরাং তার জন্য যুক্তরাজ্যে কিংবা লন্ডনে আশ্রয় নেওয়াটা যতটা সহজ, শেখ হাসিনার জন্য ততটা সহজ নয়। পরবর্তীতে তার বড় বোন শেখ হাসিনাকে শেখ রেহানা ফেলে যায়নি এবং এখন পর্যন্ত আমরা জানতে পারি 2 বোন এখন পর্যন্ত দিল্লিতে অবস্থান করছেন। আর পরবর্তীতে আমরা এও জানতে পারি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা আর জন্য 4টি দেশের অপশন ছিল, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, যে ফিনল্যান্ডে শেখ রেহানার বাড়ি রয়েছে, এবং এছাড়া রয়েছে বেলারুশ এবং রাশিয়া। আর পরবর্তী দিনে 6ই আগস্ট শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবেও রাজনৈতিক অ্যাসাইলাম চান এবং সেটিও প্রত্যাখ্যান করা হয়। তো সেই হিসেবে এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত 33 দিন তিনি ভারতে অবস্থান করছেন এবং যেহেতু শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্টটি বাতিল করা হয়েছে এবং কূটনীতিক পাসপোর্টের 45 দিন মেয়াদ থাকে, সেই হিসেবে শেখ হাসিনা আর মাত্র 12 কিংবা 13 দিন ভারতে অবস্থান করতে পারবেন। সুতরাং এই 12 কিংবা 13 দিনের মধ্যেই শেখ হাসিনার চেয়ে বড় সিদ্ধান্ত আসলে ভারতকে নিতে হবে। ভারত আসলে শেখ হাসিনার রাজনৈতিক গন্তব্য কিংবা তার পরবর্তী ভৌগোলিক অবস্থান কোথায় নিশ্চিত করে, সেটি তাদের একটি বড় মাথা ব্যথার কারণ। শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্টটি বাতিল করার সাথে আমরা এছাড়াও জেনেছি শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 100টির বেশি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং প্রত্যেকটি হত্যা মামলায় তার খুনের হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই হিসেবে শেখ হাসিনার যেহেতু শেখ হাসিনা এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছে এবং তার আদালত ফেস করা তার পক্ষে সম্ভব না, সুতরাং যে কোনো মুহূর্তেই মামলার রায় হয়ে যেতে পারে কিংবা তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। সেই হিসেবে বাংলাদেশের যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে এবং চাওয়াটা খুবই যৌক্তিক এবং খুবই স্বাভাবিক। সেই হিসাবে ভারতের পক্ষ থেকে আসলে কয়টি পথ খোলা রয়েছে কিংবা ভারত আসলে কোন পথে এগোবে। আপনারা জানেন, গত বাংলাদেশের হাসিনা রেজিম পতনের পরেই এখানে শুধুমাত্র হাসিনা রেজিমেরই পতন নয়, এখানে আসলে ভারতের যে বাংলাদেশের যে কর্তৃত্ববাদী ভারতের যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটিও আসলে নিমিষেই ভেঙে গিয়েছে এবং বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগেই ভারত আমাদের যে দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি, সেই আঞ্চলিক রাজনীতি থেকে নেপাল, আমাদের শ্রীলঙ্কা এবং মালদ্বীপ থেকে ভারত বিতাড়িত হয়েছে এবং সেই হিসেবে ভারতের যে ওই 3টি অঞ্চলের চেয়েও বাংলাদেশের যে জিও পলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যার একটি প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের এখানে বাংলাদেশে যেহেতু
চীনেরও একটি প্রভাব বিস্তার রয়েছে এবং বাংলাদেশের যে ডেভেলপিং পার্টনার হিসেবে চীনের যে স্ট্র্যাটেজিক যে প্রকল্পগুলো চলমান রয়েছে এবং বাংলাদেশের প্রকল্প উন্নয়নের একটি বড় অংশীদার হচ্ছে চীন। সেই হিসেবে এবং ভারতের যে চিকেন নেক করিডোর এবং আমাদের যে তিস্তা প্রকল্প এবং ভারতের এই বাংলাদেশের তিস্তা প্রকল্প শিলিগুড়ি করিডোর এর সংলগ্ন ভারতের যে 7টি অঙ্গরাজ্য, যেটিকে সেভেন সিস্টার নামে পরিচিত, এবং সেই সেভেন সিস্টারের আঞ্চলিক অখণ্ডতা এবং এর নিরাপত্তা নিশ্চিতকরণও ভারতের স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে চীনের যেহেতু ভারত বিতাড়িত হয়েছে শেখ হাসিনার সাথেও, সেক্ষেত্রে আগামী দিনে এখানে চীনের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে শেখ হাসিনার কে রাখাটা যতটা সেফ ছিল ভারতের জন্য, এখন যেহেতু শেখ হাসিনা উৎখাত হয়েছে, সেক্ষেত্রে ভারতের সেই চিন্তার কারণ কিংবা তার সেই বর্ডার টেনশনের কারণ, তার মাথা ব্যথার কারণ অনেক বেশি যুক্তিযুক্ত। আমরা জানি বেশ কয়েকদিন আগেই শেখ হাসিনা ভারত সফরে গিয়ে, ভারতের নির্বাচন পরবর্তী সময়ে ভারত সফরে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশে যে রেল করিডোর চুক্তি কিংবা তিস্তা প্রকল্পকে ভারতের হাতে দেওয়া, এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পে, সেখানে আদানির প্রকল্প, বাংলাদেশের মংলা পোর্টে, বাংলাদেশের অনেক খাতে আসলে ভারতের প্রভাব অনেক বেশি বিস্তৃত। এবং বাংলাদেশের গত 16-17 বছরে হাসিনার শাসনামলে হাসিনা আসলে বাংলাদেশের জনগণকে আসলে রীতিমতো তার কৃতদাস হিসেবেই আসলে ট্রিট করেছে। তো সেই হিসেবে আমরা আসলে বাংলাদেশের নাগরিকরা এখানে তার ন্যূনতম নাগরিক অধিকার কিংবা ভোটের অধিকার কোনোটাই ছিল না। আমরা আসলে এখানে হাসিনার তার বাপের দেশ, তার দেশ এবং এই তার রাজ্যে আমরা রীতিমতো কৃতদাস হিসেবেই ছিলাম। একই প্রেক্ষাপট হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য। আসলে ভারত হাসিনাকে পরপর 3টি ইলেকশনে, ভোটারবিহীন ম্যান্ডেটবিহীন ইলেকশনে, যেখানে রাতের ভোট, নিশি ভোট এবং একতরফা বিরোধীদলবিহীন নির্বাচনের মাধ্যমে হাসিনাকে একপাক্ষিক ক্ষমতায় বসিয়ে রেখেছে এবং সেটির জন্য ভারত প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উভয়ভাবেই ভারত দায়ী কিংবা ভারত সেটির ক্রেডিট ডিসক্লেম করে। সেক্ষেত্রে ভারতের জন্য আসলে হাসিনা তার যেরকম আস্থাভাজন, সেক্ষেত্রে হাসিনাকে আসলে তারা সত্যিকার অর্থে কি বন্ধু হিসেবে বিবেচনা করে কিনা সেটিও আসলে আমাদের কাছে প্রশ্ন রয়েছে। আমরাও মনে করি যে হাসিনাকে আসলে আন্তর্জাতিক জিও পলিটিক্যালি আসলে আপনার শত্রু মিত্র খুব পার্মানেন্ট কোনো কিছু আসলে থাকে না। এখানে আসলে প্রতিবেশী ছাড়া কোনো কিছুই পার্মানেন্ট শত্রু মিত্র থাকে না। এবং ভারতের যে অস্থিরতা তৈরি হয়েছে, সে ভারতের অস্থিরতার জন্যই আসলে আগামী দিনগুলোতে ভারতকে এখনই আসলে সিদ্ধান্ত নিতে ভারত বাধ্য হবে যে আসলে ভারত যে হাসিনাকে রেখেই তার এই অঞ্চলগুলোকে কিংবা তার যে অস্থিতিশীল অখণ্ড অঞ্চলগুলোকে আরও কি বেশি অস্থিতিশীল তুলবে কিনা, কিংবা এই সরকারের ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তীতে আমাদের যে নির্বাচিত গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের সাথেও আসলে ভারত কোন দিকে আগাবে। তো সেই দিকে আগানোর জন্য আসলে এই মুহূর্তে হাসিনা বিষয়ে, শেখ হাসিনা ইস্যুতে তাদের আসলে খুব পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। কারণ শেখ হাসিনাকে রেখে আবার একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তীতে বাংলাদেশে যে বিরোধী পক্ষ, যে রাজনৈতিক দল বিএনপি, জামাত কিংবা অন্যান্য যে দলগুলো রয়েছে, তাদের সাথে একই সাথে সম্পর্ক চালিয়ে যাওয়া ভারতের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা জানেন এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো প্রায় শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং খুব দ্রুতই, যেহেতু ডক্টর ইউনূস এবং আইন উপদেষ্টা বলেছেন যে খুব দ্রুতই এই মামলাগুলোর ব্যাপারে অগ্রগতি হবে এবং তারা প্রথমেই আসলে এই জুলাই আগস্ট গণবিপ্লবে এবং গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হত্যাকাণ্ডের বিচার করতে চাই। সেই হিসেবে শেখ হাসিনাকে খুব দ্রুতই ভারতের কাছে আসলে চাওয়া হবে। এবং আমরা গতকালও জেনেছি যে ডক্টর ইউনূস বলেছেন যে আপাতত হাসিনাকে চুপ থাকার জন্য বলেছেন এবং তিনি বলেছেন যে বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। এবং একই সাথে ভারতীয় মিডিয়াকে তিনি বলেছেন যে শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য প্রচার না করার জন্য, কারণ শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় শুরু থেকেই খুব উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে খুব দ্রুতই হয়তো শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে
চাওয়া হবে, কিন্তু এর আগেই শেখ হাসিনার যে ৪৫ দিন কাঙ্ক্ষিত, যে সে ৪৫ দিন অতিবাহিত হয়ে যাবে এবং সেই ৪৫ দিন অতিবাহিত হওয়ার পর লিগেলি শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারবে না, কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্টের যে ৪৫ দিন মেয়াদ থাকে, সে মেয়াদের আসলে পার হয়ে যাওয়ার পর শেখ হাসিনা সেখানে থাকার আর কোনো ইখতিয়ার নেই। সুতরাং ভারতের জন্য খুব অতি দ্রুত সময়ে সেই বিকল্প পথ কিংবা তাদের জন্য, তাদের নিজেদের জন্য আসলে একটি সেফ পন্থা অবলম্বন করাটা খুব জরুরি হয়ে পড়ছে। আমরা জানি ভারত এবং বাংলাদেশের মধ্যকার একটি বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ২০১৩ সালে সেটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে সেটি সংশোধন আকার করা হয়। এবং এই চুক্তিতে আকারে আমি একটু চুক্তিটি থেকে পড়ি। সেটি হচ্ছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি প্রাথমিকভাবে ২০১৩ সালে সই হয়েছিল। এটি আবার ২০১৬ সালে সংশোধিত হয়। দুদেশের ভাগ করে নেওয়া সীমান্তে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলার লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ ছিল এটি। সংশোধিত ধারায় ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতও জানাতে পারে। তো এই আইনের একটি মূল ফাঁকফোকর রয়েছে, সেটি হচ্ছে কি, যদি রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা নেওয়া হয়, সেক্ষেত্রে ভারত কিংবা বাংলাদেশ চাইলে তাদের আসামিকে এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে তারা ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। কিন্তু আমরা জানি শেখ হাসিনার বিরুদ্ধে যে যতগুলো মামলায় দায়ের করা হয়েছে, প্রত্যেকটি মামলাই মেরিট এবং ভ্যালিড। তো সেই ভ্যালিড মামলাগুলোর কারণেই শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। কিন্তু যেহেতু শেখ হাসিনা ভারতের বহুদিনের মিত্র এবং পরীক্ষিত বন্ধু কিংবা পরীক্ষিত কৃতদাস, তো সেক্ষেত্রে ভারতকে মানে ভারত হাসিনাকে ফেরত জানাতে অস্বীকৃতি জানানোটা খুবই স্বাভাবিক দৃষ্টিকোণ তো দেখা যাচ্ছে। আমি এই চুক্তি থেকে আরও একটা অংশ পড়ি। চুক্তির প্রাথমিক উদ্দেশ্য ছিল পলাতক এবং অপরাধীদের, বিশেষ করে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপে জড়িত, তাদের প্রত্যর্পণের বিষয়টি সহজতর করা। এতে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং এই অভিযোগে সর্বনিম্ন ১ বছর বা তারও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে ফেরত দিতে বাধ্য হবে। চুক্তিতে অপরাধের সহযোগী, সহায়তাকারী, প্ররোচনাকারীও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে বাংলাদেশে হত্যা, গুম ও গণহত্যা সহ একাধিক মাত্রার গুরুতর অভিযোগের মুখোমুখি শেখ হাসিনা বর্তমানে একটি অনিশ্চিত অবস্থানে রয়েছেন। অভিযোগের প্রকৃতি বিবেচনায় ভারতে আশ্রয় চাওয়া তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তা সত্ত্বেও ২০১৬ সালে সংশোধনীর কারণে প্রত্যর্পণ প্রক্রিয়া কিছু পরিবর্তন এসেছে। চুক্তির সংশোধনীর ফলে প্রত্যর্পণের জন্য অনুরোধকারীর দেশের উপযুক্ত আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। প্রত্যর্পণী চুক্তির ৬ নং অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত। তবে এই বিশেষ ছাড়ের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধ রয়েছে। হত্যা, সন্ত্রাসবাদ ও অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না। এই ধারা অনুযায়ী ভারত হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারে বলে মনে হয় না। চুক্তির আরেক অনুচ্ছেদ ৪-এ বলা হয়েছে, যদি অসৎ নিয়ত কারো বিরুদ্ধে কোনো মামলা করা হয়, তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো হবে। ভারত এই ধারাটি ব্যবহার করতে পারে। তারা দাবি করতে পারে, হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি। ভারতের আইন বিশেষজ্ঞ সাবেক কূটনীতিকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের অস্বীকৃতি নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ার চেয়ে জাতীয় স্বার্থ অনেক বেশি প্রাধান্য পায়। আমি এই আলোচনায় আসছি শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিংবা তাকে রাখা কিংবা তাকে ভিন্ন কোনো দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকা কী হতে পারে। প্রত্যর্পণ চুক্তির অধীনে ২০২০ সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের ২ খুনি মসলিউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদকে ভারত সরকার বাংলাদেশের হাতে ফেরত দিয়েছিল। এবং একই চুক্তিতে ২০১৫ সালে প্রথম অরূপ চেটিয়াকে, যিনি উলফার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সেক্রেটারি জেনারেল, অরূপ চেটিয়াকে বাংলাদেশ সরকার ভারতের হাতে হস্তান্তর করে। সুতরাং এই আইনের, বন্দি বিনিময় চুক্তি আইনের অলরেডি ২টি কার্যকর পদক্ষেপ দেখা গিয়েছে এবং সেক্ষেত্রে ৩ নম্বরটি হতে যাচ্ছে সম্ভবত শেখ হাসিনার ক্ষেত্রে। তো শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত নিতে খুব সাবধানতা অবলম্বন করতে পারে বলে আমাদের বিশ্বাস এবং আমরা মনে করি, কারণ এর পিছনে কিছু যৌক্তিক কারণও রয়েছে। ভারতে এই মুহূর্তে একটি জোট সরকার রয়েছে এবং জোট সরকারটির নেতৃত্বে রয়েছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। কিন্তু ভারতের বাংলাদেশ ইস্যুতে মোটামুটি আগে ভারতের সরকার এবং বিরোধী দল সবাই মূলত এক হয়ে যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যে ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ৬ কিংবা ৭ই আগস্ট ভারতের সরকার দল এবং বিরোধী দলের ক্ষেত্রে প্রত্যেকেই আসলে একত্রে তারা সম্মিলিত বৈঠক করেছে এবং তারা ভারত বাংলাদেশ বিষয়ে আসলে তারা সবসময় এক থাকে, যেটি আসলে আমরা পূর্বে
নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের ক্ষেত্রে দেখিনি। তো সেক্ষেত্রে বাংলাদেশ ইস্যুটি যে তাদের ক্ষেত্রে খুব বেশি জোরদার এবং অন্যান্য জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি কিংবা ভূরাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আপনার শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা নেপালের ক্ষেত্রেও বাংলাদেশ ভারতের জন্য অতিমাত্রায় সেন্সিটিভ, সেই বিষয়টি আসলে ইঙ্গিত করে। এই মুহূর্তে হাসিনাকে নিয়ে আসলে ভারতের তিনটি পথ মূলত খোলা। তিনটি পথ আমি একটি পথ হচ্ছে কি ভারতের বাংলাদেশ যখন শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার প্রক্রিয়াগুলো শুরু হবে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা চার্জশিট দাখিল হবে, তখনই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইতে পারে। তো সেক্ষেত্রে একটি হচ্ছে কি বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং একই সাথে ফেরত দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করা কিংবা সেটিকে আসলে অন্য ধাপে উন্নতি করা, প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে কি ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া এবং ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া। ভারতে যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে হয় তাহলে এই যে প্রত্যর্পণ চুক্তিটি রয়েছে সেই চুক্তির অধীনে ভারতকে কোনো ফাঁকফোকর খুঁজে নিতে হবে। এই মুহূর্তে ভারতের কাছে ফাঁকফোকর খুঁজে নেওয়ার একটি মাত্রই জায়গা রয়েছে, সেটি হচ্ছে গিয়ে রাজনৈতিক বিবেচনা শেখ হাসিনার মামলা। যদিও আমরা জানি যে সেই মামলাটি সম্পূর্ণ পরিমাণে হত্যাকাণ্ড এবং সেখানে কোনো রাজনৈতিক প্ররোচনাই পরিলক্ষিত হয়নি, কিন্তু শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক বিবেচনা হিসেব করে শেখ হাসিনার বহুদিনের মিত্র কিংবা বহুদিনের পুরনো দাসী কৃতদাস শেখ হাসিনাকে ভারত এই অধীনে তাকে আশ্রয় দিতে পারে। আর আর তৃতীয় প্রক্রিয়াটি হচ্ছে, তৃতীয় ধাপটি হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় দেয়, সেক্ষেত্রে একই সাথে যেমন বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটবে, কূটনৈতিক কিংবা বাংলাদেশের পিপল টু পিপল রিলেশনশিপ যদি আরও অবনতি ঘটে এবং একই সাথে ভারতেরও বিভিন্ন চাপ তৈরি হয় ভারতের উপর, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ কিংবা ভারতেও যে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো এবং যে চিকেন নেক কিংবা আমাদের যে ভারতের যে সেভেন সিস্টার অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে যদি উত্তেজনা তৈরি হয়, তো ভারত আসলে যেহেতু ভারতের এই সরকারটি একটি ভারতীয় সরকারটি একটি কোয়ালিশন সরকার এবং যে কোনো মুহূর্তে বড় কোনো আন্দোলনের ধাক্কা আসলে সেটির সামলানোর সক্ষমতা নেই। তো সুতরাং সেক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে শেখ হাসিনাকে ভিন্ন কোনো দেশে তার গন্তব্য পাস করে দিতে পারে এবং আমরা সেই গন্তব্যের ক্ষেত্রে সবচেয়ে মনে করা হচ্ছে বেলারুশ এবং রাশিয়া। তো বেলারুশ রাশিয়াতে যদি আবার শেখ হাসিনাকে পার করে দেওয়া হয়, সেক্ষেত্রে আবার শেখ হাসিনার জন্য কিছু শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে বা শেখ হাসিনার পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, সেখানে শেখ হাসিনার জন্য আসলে কিছু ডিসকমফোর্টের জিনিস রয়েছে। যেমন হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে কিংবা ভারত তার যেহেতু অনেক পুরনো মিত্র এবং তার ক্ষমতার অন্যতম সহযোগী ভারত, সেক্ষেত্রে ভারতের থেকে সরে গিয়ে যদি ভৌগোলিক অবস্থান অনেক দূরে রাশিয়া কিংবা বেলারুশে নিশ্চিত করে, সেক্ষেত্রে বাংলাদেশের বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কিংবা গোপন কোনো ভারতীয় দেশের সাথে, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে ভূখণ্ডে ভারতের একটা বিশাল প্রভাব বিস্তার রয়েছে এবং সেক্ষেত্রে ভারতে বসে সে যতটা সহজেই সেটা করতে পারতো, সেক্ষেত্রে রাশিয়া কিংবা বেলারুশে বসে তার জন্য সে করাটা খুবই তার জন্য কিছুটা টাফ। এবং কি আমরা জানি 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব সপরিবার হত্যাকাণ্ডের পর 1975 থেকে 81 সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। তো সুতরাং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার জন্য এটি নতুন কোনো ঘটনা নয়, এটি তার জন্য পুরনো ঘটনা। সুতরাং সে চাইবে সে ভারতেই থেকে যেতে এবং ভারতে থাকার সুযোগ পেলে সে তার যে প্রোপাগান্ডা কিংবা তার তার দলের রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়াটা তার জন্য যতটা তার পক্ষ থেকে যতটা সহজ হয়, অন্য জায়গা থেকে ততটা সহজ হয় না। আবার ভারতের ক্ষেত্রে যদি আমরা সেটা চিন্তা করি, সেটা হচ্ছে কি ভারত এই মুহূর্তে ভারতের জন্য দুটি পথে খোলা। আসলে ভারত কি শেখ হাসিনাকে রেখে তার ঝুঁকি তৈরি করবে কিনা? আমরা জানি যে শেখ হাসিনা গতকালই মণিপুর রাজ্য, সেভেন সিস্টারের একটি গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর, তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে এবং ভারতেও অনেক জায়গায় অনেক উত্তেজনা তৈরি হচ্ছে। তো শেখ হাসিনাকে আসলে যদি ভারত এভাবে আশ্রয় দিতে থাকে, ততটা এই ধরনের সম্ভাবনা আসলে ততই বাড়বে আর কি। তো সুতরাং ভারতের নিজেদের ভূখণ্ডের জন্য সেটি আসলে খুব সুখকর বিষয় আসলে হয়ে দাঁড়াবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি ভারত আসলে এই মুহূর্তে এই ঝুঁকি নিতে রাজি হবে না। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে শেখ হাসিনারকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে যে আগামী দিনের যে বাংলাদেশ সরকারের সাথে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যে সম্পর্কের আরও রসানলে পড়বে এবং দ্বিপাক্ষিক আমরা যদি রাষ্ট্রীয় চিন্তা
চিন্তা করি, কূটনীতিক সম্পর্কের জায়গা দেখি, সেটা থেকে কূটনীতিক সম্পর্কের জায়গা অবনতি হবে। এবং একটি রাষ্ট্রের মূলত তিন ধরনের সম্পর্ক তৈরি হয়। একটি হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, একটি হচ্ছে ডিপ্লোম্যাট টু ডিপ্লোম্যাট মানে কূটনীতিক সম্পর্ক, আর হচ্ছে পিপল টু পিপল রিলেশন। তো এতদিন পর্যন্ত আমাদের সাথে ভারতের পিপল টু পিপল রিলেশন খুব বেশি মাত্রায় খারাপ ছিল না। আমাদের রাজনৈতিক সম্পর্ক কিংবা কূটনীতিক সম্পর্ক অন্য দলগুলোর সাথে বা আমাদের জনগণের ম্যান্ডেট অনুযায়ী খারাপ থাকলো, এখন 3 নম্বর যে পথটি পিপল টু পিপল রিলেশনও খারাপ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সুতরাং ভারত সেই রিস্ক নিবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। আর একটি প্রশ্ন ভারতের দিক পার্সপেক্টিভে যদি আমরা আসলে চিন্তা করি, তাহলে সেটি হচ্ছে ভারত যেহেতু আসলে পরবর্তী কোনো সরকার বা বাংলাদেশের পরবর্তী আগামী দিনের রাজনীতিতে ভারত যদি তার কোনো রাজনৈতিক দলকে তার একান্ত মিত্র, ভারতের মতো শেখ হাসিনার মতো কোনো সরকারকে তার মিত্র করে তার স্বার্থ হাসিল করতে চায়, এবং একই সাথে এখানে যেহেতু চীন তার স্ট্র্যাটেজিক্যালি তার বড় অপোনেন্ট, তো সেখানে চীনের প্রভাব বিস্তার কমানোর জন্য বাংলাদেশের ভবিষ্যৎ কোনো গভর্নমেন্টের সাথে সে মিত্রতা করতে চায়। সেক্ষেত্রে যখন একই চিত্র যখন হাসিনাকে সে করে, এবং হাসিনাকে এখন যখন হাসিনার বিপদের দিনে হাসিনাকে যখন উদ্ধার করা হলো না, তখন তার দলের পার্সপেক্টিভে তখন এই দিকগুলো বিবেচনা করা হবে। তো সেক্ষেত্রে আগামী দিনের মিত্রতা গড়ার ক্ষেত্রে এবং এরকম নগ্নভাবে উলঙ্গভাবে আসলে সমর্থন করার ক্ষেত্রে ভারতের দিকেও কিছুটা ঝুঁকি তৈরি হতে পারে। যদি ভারত হাসিনাকে এই মুহূর্তে ছুঁড়ে ফেলে দেয়, তো সেক্ষেত্রে আগামী দিনের মিত্র এরকম কৃতদাস টাইপের মিত্র যদি ভারত করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে কি ভারত তার আস্থার জায়গাটা হারাবে। এটা আমি ভারতে এবং হাসিনার সম্পর্কে বা ভারত কিংবা আওয়ামী লীগের সম্পর্ক বিবেচনায় এই আমার কনক্লুশনটি। আর এখন মোটা দাগে যদি আমি একটু চিন্তা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি হাসিনার যেহেতু আর মাত্র 12 কিংবা 13 দিনের মধ্যেই হাসিনা ওখানে অবস্থান করতে পারবে না, এবং এর আগেই ভারতকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত কোন দিকে যাচ্ছে শেখ হাসিনার বিষয়ে, শেখ হাসিনার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করার জন্য, এবং একই সাথে তাদের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য ভারত আসলে কোন দিকে হাঁটবে। 3টি পথে ভারতের জন্য খোলা। একটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া, যদিও সেটির সম্ভাবনা আমি খুব বেশি দেখি না, 1 নম্বর সম্ভাবনা। আর 2 নম্বর সম্ভাবনা হচ্ছে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে পারে কিনা। তো সেটি আসলে আমার অ্যানালাইসিস বলে সেটি হচ্ছে 50-50 চান্স। সেটি দিলে যেমন একই সাথে শেখ হাসিনার স্বার্থ উদ্ধার হবে, শেখ হাসিনার সাথে তার সম্পর্ক গভীর হবে, এবং তার বহুদিনের কৃতদাসের কে পারপাস সার্ভ করা হবে। একটি স্বার্থ তার অক্ষুণ্ণ হবে। আর এখানে তার হারানোর জায়গা আরও দুটি। একটি হচ্ছে তার নিজ দেশে অস্থিরতা তৈরি হওয়া, এবং বাংলাদেশের আন্তর্জাতিক গভর্নমেন্টের, বাংলাদেশের যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সাথে তার বিরূপ সম্পর্ক প্রভাব ফেলে, এবং আগামীতে যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে সেই সম্পর্কের সাথে তার সম্পর্কের অবনতি ঘটায় আর কি। তো সেটি যদি আমি বলি, তার এখানে পাওয়ার দিক একটি কিন্তু হারানোর দিক দুটি। আর তৃতীয় যে দিকটি, সে তৃতীয় দিকটি হচ্ছে শেখ হাসিনাকে তার অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে হচ্ছে কি ভারতের উপরে সে কলঙ্কের দাগটিও মুছলো, এবং একই সাথে শেখ হাসিনাকে যে বিপদের দিনে শেখ হাসিনাকে রক্ষা করা, এক্ষেত্রে সে তার বিশ্বস্ততার প্রমাণ দিল। এবং একই সাথে যখন এখানে বাংলাদেশে যেরকম এগুলো নিয়ে আন্দোলন জোরদার হবে, এবং আন্তর্জাতিক চাপ যত বাড়বে, বাংলাদেশের কূটনীতিক চাপ যত বাড়বে, তখন এই কূটনীতিক চাপ ভারত থেকে কিছু প্রশমিত হয়ে তখন সেই কলঙ্কের দাগটিও আসলে, চাপটিও আসলে ভারতের উপরে কমিয়ে আসবে। তো সেক্ষেত্রে 3 নম্বর সম্ভাবনাটাই আমি বেশি দেখি, এবং ভারতের জন্য আমার কাছে মনে হয় যে ভারত হয়তো সম্ভবত সেদিকে হাঁটবে, কিংবা ভারত 1 নম্বর দিকেও হাঁটতে পারে, 2 নম্বর দিকেও হাঁটতে পারে, 3 নম্বর দিকেও হাঁটতে পারে, সেটি আসলে সময় বলে দেবে। তবে বাংলাদেশের মানুষের সাথে পিপল টু পিপল রিলেশন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে G2G গভর্নমেন্ট রিলেশন কিংবা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন অক্ষুণ্ণ রাখার জন্য, এবং যেহেতু বাংলাদেশের চারিদিকেই ভারত বেষ্টিত, এবং বাংলাদেশের যেমন প্রতিবেশী ভারতকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ভারতেরও তেমন চেঞ্জ করার সুযোগ নেই, এটি আসলে অবধারিত। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশকে যেমন ভারতের লাগবে, বাংলাদেশকে ছাড়া আসলে ভারতের পররাষ্ট্রনীতি, কূটনীতিক নীতি কিংবা ভারতের যে বর্ডার নীতিগুলা আসলে ভারত সেই স্বার্থ উদ্ধার করতে পারবে না। সুতরাং তার প্রয়োজনেই আমি মনে করি যে বাংলাদেশকে তার অতীব প্রয়োজন। তো সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে স্কিপ করে, বাংলাদেশের জনগণকে স্কিপ করে, বাংলাদেশের 95% মানুষের জনগণের ম্যান্ডেটকে আগের পুরনো দিনের, আমি ইতিহাস যদি সরিয়ে রাখি, পুরনো দিনের ঘটনাগুলো যদি সরিয়ে রাখি, নতুন দিনে আগামী দিনের বাংলাদেশের এই ম্যান্ডেটকে আসলে পিছনে ফেলে ভারতের জন্য আসলে খুবই
টাফ ডিসিশন হতে যাচ্ছে শেখ হাসিনার এই বিষয়টি। তবে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না, আগামী কয়েকদিনের মধ্যে সেটি স্পষ্ট হয়ে যাবে। তবে আমরা আশা করি যে ভারত পুরনো দিনে যা করেছে অন্তত আগামী দিনে ভারত তার বিচক্ষণতার পরিচয় দেবে বলে আমরা বিশ্বাস করি।